সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তোমাদের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটি হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন অধ্যায়ের আমি কিছু গুরুত্বপূর্ণ টপিকস, থিওরিটিক্যাল অংশ, থিওরিটিক্যাল পার্ট, আমি কিছু অংশ তোমাদেরকে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে যে আজকের যে টপিকসগুলো, আমি যে বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করব, এক নম্বর হচ্ছে আলোর প্রতিফলন কি। আলোর প্রতিফলক পৃষ্ঠ কি, নিয়মিত প্রতিফলন, ব্যাপ্ত প্রতিফলন, আলোর প্রতিফলনের কিছু সূত্র এবং আলোর প্রতিফলন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যেমন ধরো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, তারপর হচ্ছে তোমার অবিলম্ব, আপতন কোণ এবং প্রতিফলন কোণ। এই বিষয়গুলো আশা করি আজকে যদি আমি তোমাদের সামনে একটু আলোচনা করে দিই, তোমরা এই বিষয়গুলো সম্পর্কে ভালো বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তোমরা এটা নিয়ে অধ্যয়ন করতে পারবে। সো আমরা মূল আলোচনায় চলে যাই। গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছি, সেটা হচ্ছে আসলে বিক্ষিপ্ত একটি আলোচনা ছিল। সেটা আমি কিছু স্টুডেন্টের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমি সেটা আলোচনা করেছিলাম যে লক্ষ্যবস্তুকে যদি তোমার মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে রাখা হলে কি হয়। এটাকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল, সেটা আমি চাই একটু সেটা তোমাদেরকে বিক্ষিপ্ত আলোচনা ছিল। তারপর আমি আশা করি এই ধারাবাহিক আলোচনার মধ্যে ওইটা চলে আসবে, আশা করি। সো আমি যদি প্রথমে তোমাদেরকে এই আলোর প্রতিফলন নিয়ে যদি তোমাদেরকে প্রথম সংজ্ঞাটা, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। এখন আলোর প্রতিফলন জিনিসটা কি? এখন আমরা জানি আলো যদি একটা স্বচ্ছ মাধ্যম থেকে যদি আরেকটা স্বচ্ছ মাধ্যমে যেতে চায়, তাহলে আর সাধারণত কয় ধরনের ঘটনা ঘটতে পারে? 3 ধরনের ঘটনা ঘটতে পারে। এক নম্বর ঘটনা হচ্ছে কিছু পরিমাণ আলো, যদি আমরা জানি আলোক যদি তোমার তির্যকভাবে যদি কোনো একটা পৃষ্ঠে যদি আপতিত হয়, কিছু পরিমাণ আলো দ্বিতীয় মাধ্যম কর্তৃক শোষিত হতে পারে। কিছু পরিমাণ আলো যে মাধ্যমে আসছে সেই মাধ্যমে কি হতে পারে, যে মাধ্যমে আসছে সেই মাধ্যমে কিছু পরিমাণ আলো ফেরত যেতে পারে। আবার কিছু পরিমাণ আলো আছে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করতে পারে। তাহলে সেই জন্য আমরা আলো যদি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আসে, 3 ধরনের ঘটনা ঘটতে পারে। এক নম্বর ঘটনা হচ্ছে কিছু পরিমাণ আলো দ্বিতীয় মাধ্যম কর্তৃক শোষিত হতে পারে। কিছু পরিমাণ আলো যেই মাধ্যমে আসছে সেই মাধ্যমেই ফেরত যেতে পারে, যেটাকে আমরা বলে থাকি এটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন বলা হয়। আলোর প্রতিফলন। আর যেটা বলা হচ্ছে যে কিছু পরিমাণ আলো দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। তো কিছু পরিমাণ আলো যদি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, সেই জিনিসটাকে আমরা বলে থাকি আলোর প্রতিসরণ। আর যেহেতু আমরা এই অধ্যায়ের মধ্যে আমরা আলোর প্রতিফলনের মধ্যে সীমাবদ্ধ থাকবো। আলোর প্রতিসরণটা তো অন্য একটা টপিকস, অন্য একটা অধ্যায়, আমরা সেটা পরবর্তীতে আমরা একটা আলোচনা করব। সেক্ষেত্রে আমরা প্রথমত আলোর প্রতিফলনের সংজ্ঞাটা যদি আমরা বলি, আলোর প্রতিফলনের সংজ্ঞা, আলো যদি তোমার এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যদি যাওয়ার সময় যদি অন্য একটা মাধ্যমে বাধা পায়, ভিন্ন আরেকটা মাধ্যমে যদি বাধা পায়, তাহলে দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলো কোথায় চলে আসবে, আবার প্রথম মাধ্যমে চলে আসবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। তার মানে আমি কি বললাম, এখানে একটা কথা হচ্ছে বিভেদতল। এখন যদি তোমাদের বলি বিভেদতল জিনিসটা কি স্যার? বিভেদতল হচ্ছে তোমার যদি একটা মাধ্যম যদি এখানে ঘন হয়, মনে করো একটা মাধ্যম হচ্ছে ঘন, তুমি একটা ঘন মাধ্যম হিসেবে এখানে পানি ধরতে পারো বা কাঁচ ধরতে পারো। আর এর উপরে যদি একটা হালকা একটা মাধ্যম থাকে, হালকা মাধ্যম হিসেবে তুমি এখানে বায়ু মাধ্যম ধরতে পারো। এই দুইটা মাধ্যমের যে সংযোগ স্থলটা, এই সংযোগ স্থলটাই হচ্ছে কি তোমার বিভেদতল। ঠিক আছে, বিভেদতল। এখন আমি তোমাদেরকে যদি বলি, তাহলে আলোর প্রতিফলনের সংজ্ঞাটা আবার তাহলে কি বলতে পারি? আমি বলতে পারি যে আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় যদি ভিন্ন আরেকটা মাধ্যমে যদি আলোটা যদি বাধা পায়, তাহলে কি হবে, এই দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলো কোথায় চলে আসবে, আবার প্রথম মাধ্যমে চলে আসবে। তাহলে সেই এই কি বলা হচ্ছে আলোর প্রতিফলন।
হ্যাঁ, তাহলে আমরা আলোর প্রতিফলনটা কী শিখলাম, এখানে একটা নতুন শব্দ শিখলাম, সেটা হচ্ছে বিভেদ তল। বিভেদ তলটা আমরা শিখে ফেললাম। তাহলে কি বললাম, আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য আরেকটা স্বচ্ছ মাধ্যমের যদি যাওয়ার সময় ওই যদি ভিন্ন আরেকটা মাধ্যমে বাধা পায়, তখন এই দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো সে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে বলা হচ্ছে আলোর কি, আলোর প্রতিফলন। হ্যাঁ, তাহলে আলোর প্রতিফলন কয় প্রকার? আলোর প্রতিফলন হচ্ছে, আমরা জানি হচ্ছে আলোর প্রতিফলন হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে কি, নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন। আর দুই নম্বর হচ্ছে কি, ব্যাপ্ত প্রতিফলন, ব্যাপ্ত প্রতিফলন। তাহলে আমরা যদি এখন যদি নিয়মিত প্রতিফলন নিয়ে যদি তোমাদেরকে একটু আলোচনা করি, দেখো নিয়মিত প্রতিফলন হচ্ছে গিয়ে রেগুলার রিফ্লেকশন। হ্যাঁ, আমরা রিফ্লেকশন অফ লাইটের মধ্যে নিয়মিত প্রতিফলনটা দেখো অনেক জায়গায় কাজে লাগবে। নিয়মিত প্রতিফলন যদি আমি যদি এখানে একটা মনে করো, আচ্ছা, নিয়মিত প্রতিফলন বলার আগে তোমাদেরকে একটা জিনিস যেটা বলতে চাই, সেটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ কি। হ্যাঁ, এখানে একটা টপিকস আসবে, প্রতিফলক, প্রতিফলক পৃষ্ঠ। ওকে, ফাইন। প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে আলোটা যেই পৃষ্ঠে বাধা পেয়ে, মনে করো যেই পৃষ্ঠে বাধা পেয়ে আলোটা আবার সেই যেই পৃষ্ঠে বাধা পেয়ে আলোটা ফেরত যায় বা ফিরে যায়। হ্যাঁ, ধরো 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 এখানে এই পাশে একটা আমি যদি এটা যদি একটা বিভেদ তল হয়, বা এই প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে তোমার কি, যদি আমি এই পাশটা যদি তোমার পাড়া লাগানো বা সিলভারিং করা হয়, তাহলে বলবো স্যার সিলভারিং কি, সাধারণত কাচের একদিকে, হ্যাঁ, কী করা হয়, কাচের একদিকে সাধারণত ধাতুর প্রলেপ দেওয়া হয়। হ্যাঁ, ধাতুর প্রলেপ দেওয়া হলে যেই পৃষ্ঠের যে পাশটাতে তুমি ধাতুর প্রলেপ দিবা, হয়তো রূপার হতে পারে, রূপার প্রলেপ দেওয়া বা ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হচ্ছে সিলভারিং বা পাড়া লাগানো। হ্যাঁ, তুমি তাহলে একটা দর্পণে যে পাশে তুমি পাড়া লাগিয়েছো, ঠিক বিপরীত পাশটা হচ্ছে গিয়ে বা বিপরীত পৃষ্ঠটা হচ্ছে গিয়ে তোমার প্রতিফলক পৃষ্ঠ। হ্যাঁ, তাহলে আলোটা যে পৃষ্ঠে বাধা পেয়ে আলোটা আবার প্রথম মাধ্যমে ফিরে যায়, সেই পৃষ্ঠটা হচ্ছে গিয়ে তোমার কি, সেই পৃষ্ঠটাই হচ্ছে আমার প্রতিফলক পৃষ্ঠ। ওকে, ফাইন। তাহলে প্রতিফলক পৃষ্ঠ আমরা শিখে ফেললাম যে যেই পৃষ্ঠে বাধা পেয়ে আলোটা প্রথম মাধ্যমে ফিরে যায়, সেই পৃষ্ঠটাই হচ্ছে গিয়ে আমার প্রতিফলক পৃষ্ঠ। এখন আসো, এখন আমরা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন কি। হ্যাঁ, আমি নিয়মিত প্রতিফলন যেহেতু দুই প্রকার, নিয়মিত প্রতিফলন হচ্ছে রেগুলার রিফ্লেকশন, নিয়মিত প্রতিফলন আমি যদি তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে দেখাই। হ্যাঁ, দেখো, মনে করো এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ। হ্যাঁ, এখন আলো যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি, মনে করো এরকম করে সমান্তরাল আলোকরশ্মি, হ্যাঁ, কোনো একটা পৃষ্ঠে যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হওয়ার পর সমান্তরালভাবে আসবে রশ্মিগুলো। হ্যাঁ, আলোকরশ্মিগুলো কীভাবে আসবে, সমান্তরালভাবে আসবে। যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হওয়ার পর যদি আপতিত হয়ে প্রতিফলনের পর যদি রশ্মিগুলো কী থাকবে, রশ্মিগুলো ঠিক সমান্তরাল থাকবে। রশ্মিগুলো কী থাকবে, ঠিক সমান্তরাল থাকবে। হ্যাঁ, তাহলে যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি রশ্মিগুলো কী থাকে, সমান্তরাল থাকে, মানে যেভাবে আসছে আলোগুলো যেভাবে এসে আপতিত হয়েছে ঠিক সেভাবেই প্রতিফলনের পর ঠিক সেই সমান্তরালভাবেই সেগুলো কী হয়েছে, নির্গত হয়েছে বা প্রতিফলিত হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে যদি সমান্তরাল থাকে, বা এটাকে আবার বলা হয় অভিসারী, সমান্তরাল থাকে বলা হয় অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয়, অপসারী গুচ্ছে পরিণত হয়। হ্যাঁ, তবে আলোর সেই প্রতিফলনটাকে বলা হয় কি, তবে আলোর সেই প্রতিফলনটাকে বলা হচ্ছে নিয়মিত প্রতিফলন। এখন বলবো স্যার নিয়মিত প্রতিফলন তাহলে কীভাবে ঘটবে, নিয়মিত প্রতিফলন ঘটতে হলে আমার কী দরকার? হ্যাঁ, তো অবশ্যই তোমাকে কী হতে হবে, যদি কোনো যে তলটা যদি মসৃণ হয়। হ্যাঁ, আমি কি বললাম যে প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হলে, প্রতিফলক পৃষ্ঠটা কী হলে, প্রতিফলক পৃষ্ঠটা যদি মসৃণ হয়, তাহলে মসৃণ হলে আলোর নিয়মিত প্রতিফলন, হ্যাঁ, নিয়মিত প্রতিফলন ঘটে। তাহলে নিয়মিত প্রতিফলন হওয়ার শর্ত কি, অবশ্যই আমাকে প্রতিফলক পৃষ্ঠটা কী হতে হবে, প্রতিফলক পৃষ্ঠ অবশ্যই কী হতে হবে, মসৃণ হতে হবে। ঠিক আছে, তাহলে আমি আবার বলি নিয়মিত প্রতিফলনের সংজ্ঞাটি, যে যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি আমার কি হয়, রশ্মিগুলো যদি সমান্তরাল থাকে বা অভিসারী বা অপসারী গুচ্ছে, মানে সমান্তরালভাবে আপতিত হবে, আবার নির্গত হওয়ার সময় সেটা সমান্তরাল থাকবে বা অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হবে, তখন আলোর সেই প্রতিফলনটাকে বলা হবে নিয়মিত প্রতিফলন। আমি অবশ্যই বলে থাকবো যে আমরা প্রতিফলক পৃষ্ঠটা যদি মসৃণ হয় তাহলে অবশ্যই আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে। আমি আরেকটা তথ্য দিয়ে রাখি, সমতল দর্পণে অবশ্যই আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে। এখন
সমতল দর্পণটা কি? সমতল দর্পণ হচ্ছে সেই দর্পণ আমরা নিয়মিত আয়না দেখার জন্য বা প্রত্যহ চেহারা দেখার জন্য আমরা যে আয়নাটা ব্যবহার করি বা যে দর্পণটা ব্যবহার করি সেটি হচ্ছে সমতল দর্পণ। ওকে, তাহলে বুঝতে পারছো নিয়মিত প্রতিফলন কি। এখন আমরা দেখব ধারাবাহিকভাবে নিয়মিত প্রতিফলনের পরে যেটা আসছে সেটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন, বা এটাকে বলা হচ্ছে ডিফিউজ। হ্যাঁ, ব্যাপ্ত প্রতিফলন বা এটার আরেক নাম হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন। হ্যাঁ, তাহলে ডিফিউজ রিফ্লেকশন বা ব্যাপ্ত প্রতিফলন কি? ঠিক সেম, তাহলে ওইটা থেকে একটু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম দেখো, তো আমি যদি আগে চিত্রটা যদি তোমাদেরকে দেখাই, যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিগুলো কীভাবে আসবে? আলোকরশ্মিগুলো ঠিক আগের মতোই সমান্তরালভাবে আসবে, সমান্তরালভাবে সে আপতিত হবে। আলোকরশ্মিগুলো সমান্তরালভাবে আপতিত হবে, দেখছো? তাহলে যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি রশ্মিগুলো সমান্তরাল না থাকে, হ্যাঁ দেখো এটা এবড়ো থেবড়ো হওয়ার কারণে এটা এভাবে যাচ্ছে, আরেকটা যাচ্ছে এভাবে, কিন্তু এই চিত্রের সাথে এই চিত্রের পার্থক্যটা কি? হ্যাঁ, আসছে ঠিকই, দুইটা চিত্রের মধ্যে সিমিলার হচ্ছে, আপতিত রশ্মিগুলো সমান্তরালভাবে আসছে ঠিকই, কিন্তু প্রতিফলনের পর আমার রশ্মিগুলো কী হয়েছে? প্রতিফলনের পর রশ্মিগুলো আমার সমান্তরাল থাকে নাই। কীভাবে থাকছে? প্রতিফলনের পর রশ্মিগুলো হচ্ছে অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয় নাই বা সমান্তরাল থাকে নাই। হ্যাঁ, যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি আমার রশ্মিগুলো কি সমান্তরাল থাকে না বা এটা অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয় না, হ্যাঁ তখন আলোর সেই প্রতিফলন সেটাকে বলা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে নিয়মিত প্রতিফলন এবং ব্যাপ্ত প্রতিফলন হওয়ার মূল পার্থক্যটা কোথায়। নিয়মিত প্রতিফলন হতে হলে অবশ্যই আমাকে প্রতিফলক পৃষ্ঠটা মসৃণ হতে হবে। আর দেখো অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলনে কী হয়েছে? হ্যাঁ, যে আলোকরশ্মিগুলো আসছে সমান্তরালভাবে, কিন্তু নির্গত হয়েছে কীভাবে? নির্গত হয়েছে তোমার কি সমান্তরাল থাকে নাই বা অভিসারী বা অপসারী গুচ্ছে সে পরিণত হয় নাই, তখন এই আলোর প্রতিফলনটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ না হয়, দেখো এখানে প্রতিফলক পৃষ্ঠটা কি এবড়ো থেবড়ো। হ্যাঁ, আমরা পালিশ করা যে অনেক সময় পালিশ করা তল দেখে থাকি বা গ্লাস দেখে থাকি, আসলে এগুলো যদি তুমি অনুবীক্ষণ যন্ত্র সাহায্যে দেখো তাহলে দেখবে এগুলো এত মসৃণ না। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখন আমরা নিয়মিত প্রতিফলন ব্যাপ্ত প্রতিফলন শিখলাম। তাহলে আমাদের টপিক্সের আলোচনার বিষয় আরেকটা কি, এখানে এখানে আমরা অলরেডি আলোচনা করে ফেললাম আলোর প্রতিফলন কি, প্রতিফলক পৃষ্ঠটা কি, নিয়মিত প্রতিফলন ব্যাপ্ত প্রতিফলন শিখে ফেললাম। এখন আমরা এই যে সম্পর্কিত কিছু 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 সংজ্ঞা, আমরা সংজ্ঞাগুলো একটু আলোচনা করলে আমরা আলোর প্রতিফলনের সূত্রগুলো আমরা এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। তো প্রতিফলনের সূত্র আমরা এখান থেকে আমরা ব্যাখ্যা করে ফেলতে পারবো। তাহলে সেটার জন্য আমরা যদি তোমাদেরকে একটা চিত্র অঙ্কন করি, দেখো চিত্রটা যদি আমরা এখান থেকে একটু নেই, আচ্ছা ধরো, হ্যাঁ মনে করো এখানে এটা একটা প্রতিফলক পৃষ্ঠ অঙ্কন করলাম, প্রতিফলক পৃষ্ঠ। হ্যাঁ, ধরলাম এই পাশটা পাড়া লাগানো আছে, সেজন্য এর বিপরীত পাশটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। ধরলাম এম প্রাইম হচ্ছে একটা দর্পণ। হ্যাঁ, দর্পণের এই যেহেতু এই পাশে যেহেতু পাড়া লাগিয়েছি, তার বিপরীত পাশটা হবে গিয়ে আমার প্রতিফলক পৃষ্ঠ। এখন কোনো একটা আলোকরশ্মি ধরো, একটা আলোকরশ্মি ধরলাম আমি, এই আলোকরশ্মিটা হ্যাঁ, এই আলোকরশ্মিটার প্রতিফলকের উপরে এসে পড়তেছে। দেখো এই আলোকরশ্মিটা তির্যকভাবে, হ্যাঁ, তাহলে যে প্রতিফলক যে আলোকরশ্মিটা প্রতিফলক পৃষ্ঠের উপরে এসে পড়ে, এই যে আলোকরশ্মিটা প্রতিফলক পৃষ্ঠের উপরে এসে পড়তেছে সেটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। তাহলে এখানে ওটা হচ্ছে কি আমার কি আপতিত হ্যাঁ রশ্মি। হ্যাঁ, তাহলে যে আলোকরশ্মিটা প্রতিফলকের উপরে এসে পড়তেছে, হ্যাঁ প্রতিফলক পৃষ্ঠের উপরে এসে পড়তেছে, সেটা হচ্ছে আমার আপতিত রশ্মি। হ্যাঁ, এই আপতিত রশ্মিটা দেখো এখানে প্রতিফলক পৃষ্ঠের এখানে ও বিন্দুতে এসে পড়ছে, দেখছো? ঠিক আছে, তাহলে আপতিত রশ্মিটা প্রতিফলক পৃষ্ঠের উপর যে বিন্দুতে এসে পড়ছে সেই বিন্দুটা হচ্ছে কি আমার আপতন বিন্দু। তাহলে এখানে চিত্রে ও হচ্ছে ও আপতন বিন্দু, বিন্দু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে আপতিত রশ্মিটা কোন বিন্দুতে এসে পড়ছে? ও বিন্দুতে এসে পড়ছে। তাহলে আপতিত রশ্মিটা আপতন বিন্দুতে যদি আমি কি বলি, এটার নাম হচ্ছে প্রতিফলকের উপর যদি আমি একটা লম্ব অঙ্কন করে দেই, দেখো এখানে ধরলাম আমি এখানে ও এন লম্ব আঁকলাম। হ্যাঁ, তাহলে আপতিত রশ্মি আপতন বিন্দু ও
আপতিত রশ্মি আপতন বিন্দুতে এই প্রতিফলকের উপর যে আমি একটা লম্ব আঁকলাম, এই লম্বটার নাম কি? ON। হ্যাঁ, এই লম্বটা হচ্ছে ON। ওই ON-টা হচ্ছে গিয়ে আমার কি? অভিলম্ব। হ্যাঁ, তো ON-টা হচ্ছে আমার অভিলম্ব। ঠিক আছে? তাহলে আমি কি বললাম যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে, আপতিত রশ্মি এও ওটা হচ্ছে আপতন বিন্দুতে প্রতিফলকের উপর যে লম্বটা আঁকলাম ON, এই প্রতিফলকের উপর অঙ্কিত লম্ব, এটাকে বলা হচ্ছে আমার কি? অভিলম্ব। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত লম্বকে কি বলা হয়? অভিলম্ব বলা হয়। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এখন আমরা দেখব যে প্রতিফলকে বাধা পেয়ে একটা রশ্মি ধরলাম আমি এই পথে ফেরত গেল। হ্যাঁ, এই ধরলাম OB পথে সে ফেরত চলে গেল। কারণ কি? আমরা যেহেতু এটা আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করতেছি, তাহলে আলোর প্রতিফলনের জন্য আমার যেহেতু একটা মাধ্যমের মধ্যে যে মাধ্যমে আসছে সেই মাধ্যমে আলোটা ফেরত যাবে, তাহলে এখানে এই যে OB পথে যদি কোনো একটা আলো ফেরত যায়, তাহলে OBটা হচ্ছে কি? আমার প্রতিফলিত রশ্মি। ঠিক আছে? তাহলে আমি কি বললাম? যে আলোটা এসে প্রতিফলকের উপর এসে পড়তেছে সেটা হচ্ছে আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মিটা এখানে চিত্রে এও হচ্ছে আপতিত রশ্মি। তাহলে আপতন বিন্দু কোনটা এখানে? আপতিত রশ্মিটা প্রতিফলকের উপর এসে যে বিন্দুতে পড়তেছে সেই বিন্দুটাকে বলা হচ্ছে আমার আপতন বিন্দু। তাহলে আপতিত রশ্মি আপতন বিন্দুতে কার উপরে? প্রতিফলকের উপরে, প্রতিফলক পৃষ্ঠের উপরে আমার অঙ্কিত লম্ব যেটা, সেটা হচ্ছে কি? আমার অভিলম্ব। চিত্রে আমার ON হচ্ছে কি? আমার কি? ON হচ্ছে আমার অভিলম্ব। ON অভিলম্ব। ঠিক আছে? ওকে। আর তাহলে কি প্রতিফলকে বাধা পেয়ে কোন রশ্মিটা ফেরত গেল বলো তো? এই প্রতিফলকে বাধা পেয়ে এই OB আলোক রশ্মিটা যেহেতু একই পথে ফেরত, একই মাধ্যমে ফেরত গেল, এই OBটা হচ্ছে কি? আমার প্রতিফলিত কি? প্রতিফলিত রশ্মি। ঠিক আছে? প্রতিফলিত রশ্মি। ওকে, তাহলে এখন আমরা কি আপতিত রশ্মি, আপতন বিন্দু, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি সম্পর্কে ধারণা লাভ করলাম। এখন আমাদের দুইটা সংখ্যা বাকি আছে এখানের মধ্যে, কোনটা কোনটা বলো তো? একটা হচ্ছে আপতন কোণ আর আরেকটা হচ্ছে কি? প্রতিফলন কোণ। ওকে, তাহলে এখানে দেখো তো আপতিত রশ্মি কোনটা তোমরা বলছিলা? আপতিত রশ্মি হচ্ছে কি? আমার AO। তাহলে আপতিত রশ্মি এবং অবিলম্ব কোনটা বলো তো? ON হচ্ছে অবিলম্ব। ঠিক আছে? তাহলে আপতিত রশ্মি এবং অবিলম্বের যে মধ্যবর্তী যে কোণ, আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হচ্ছে আপতন কোণ, বা এটাকে ইংলিশে বলা হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে এখানে যদি তুমি আপতিত রশ্মি হচ্ছে AO এবং অবিলম্ব হচ্ছে ON, এর মাঝামাঝি যে কোণ AON, অথবা তোমরা কি বলতে পারো? NOA, এটাও বলতে পারো। তার মানে আমরা এখান থেকে আপতন কোণের লিখতে পারবো AON সমান সমান I সমান সমান এখানে হচ্ছে আমার আপতন কোণ। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে আপতন কোণ কি বললাম? যে আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী যে কোণ, আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হচ্ছে কি কোণ? আপতন কোণ। ঠিক আছে? আর এখানে বলো তো, দেখো তো প্রতিফলিত রশ্মি কোনটা এখানে? OBটা হচ্ছে গিয়ে প্রতিফলিত রশ্মি। হ্যাঁ, আর ONটা হচ্ছে অবিলম্ব। তাহলে প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে আর মধ্যবর্তী কোণ কোনটা? BON। তাহলে প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হচ্ছে আমার প্রতিফলন কোণ। তাহলে এখানে প্রতিফলন কোণ আমি কীভাবে লিখতে পারবো? চিত্র অনুযায়ী BON, অথবা তোমরা যদি কেউ বলো NOB, সমস্যা নাই। এই দুইটাই হচ্ছে আমার সমান সমান আর সমান সমান আমি এখান থেকে কি লিখতে পারবো? প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। তাহলে আমরা কি ভাবলাম? প্রতিফলিত রশ্মি OB এবং অবিলম্ব হচ্ছে ON, এর মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে প্রতিফলন কোণ, আর আপতিত রশ্মি AO এবং অবিলম্ব হচ্ছে গিয়ে ON, এর মধ্যবর্তী কোণ হচ্ছে আপতন কোণ। আপতন কোণ ইংরেজি হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর প্রতিফলন কোণের ইংরেজি হচ্ছে কি? রিফ্লেকশন অ্যাঙ্গেল। তার মানে আমরা এখান থেকে কী সংজ্ঞা শিখলাম বলো তো? শিখলাম হচ্ছে আপতিত রশ্মি, আপতন বিন্দু, অবিলম্ব, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সম্পর্কে আমরা এখানে কি শিখলাম? ধারণা লাভ করলাম। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আলোর প্রতিফলনের, তাহলে আমাদের লাস্টে আজকের আলোচনা সবচেয়ে শেষ টপিকস কোনটা ছিল? শেষ টপিকস হচ্ছে আলোর প্রতিফলনের কয়টা সূত্র? আলোর প্রতিফলনের 2টি সূত্র। আলোর প্রতিফলনের সূত্রগুলো আমরা একটু আলোচনা দেখবো। হ্যাঁ, আলোর প্রতিফলনের সূত্র আমাদের আজকে লাস্ট টপিকস। তাহলে এখান থেকে আমরা আলোর প্রতিফলন সাধারণত কয়টি সূত্র মেনে চলে? আলোর প্রতিফলন 2টি সূত্র মেনে চলে। কয়টি সূত্র? আলোর প্রতিফলন 2টি সূত্র মেনে চলে। 2টি সূত্র মেনে চলে। তাহলে আমরা সূত্রটা বলার আগে আমরা যদি একটা আগের চিত্রটা যদি নেই, এখানে দেখো, এটা যদি M ও M প্রাইম একটা কি দর্পণ ছিল? একটা দর্পণ ছিল M ও
এম প্রাইম, হ্যাঁ ওটা এখন মনে করো এই আলোটা এই রশ্মিটা এখানে আলোটা এসে পড়তেছে, হ্যাঁ এও ধরলাম, তাহলে এই যে আলোটা প্রতিফলকের উপরে এসে পড়ে এটাকে কি বলে, যে আলোটা এটাকে বলা হয় আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি এই বিন্দুটা ও বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু, হ্যাঁ যে বিন্দুতে সে আলোটা পড়তেছে। তাহলে আপতিত রশ্মিটা যে বিন্দুতে এসে পড়ে সেটা হচ্ছে আপতন বিন্দু। তাহলে আপতিত রশ্মি আপতন বিন্দুতে এইটার নাম হচ্ছে প্রতিফলক, হ্যাঁ প্রতিফলকের উপর যদি আমি একটা লম্ব অঙ্কন করে দেই, প্রতিফলকের উপর অঙ্কিত লম্ব, ধরলাম ও এন, হ্যাঁ আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব ও এন, এবং এই ও বিটা কী ছিল মনে আছে, প্রতিফলিত রশ্মি, মানে আলোটা প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে যে আলোটা কী হচ্ছে ফেরত যাচ্ছে, হ্যাঁ এটা হলো প্রতিফলিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি আপতন বিন্দুতে, হ্যাঁ প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি এরা কোথায় থাকবে, এরা একই সমতলে থাকবে, হ্যাঁ মানে একই পাশে থাকবে, একই সমতলে থাকবে। এটা হচ্ছে কি তোমার আলোর প্রতিফলনের প্রথম সূত্র। যে আপতিত রশ্মি, হ্যাঁ এটা আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি কোথায় থাকবে, একই সমতলে থাকবে, ঠিক আছে। এবং 2 নম্বর সূত্র হচ্ছে কি, 2 নম্বর সূত্র হচ্ছে আপতন কোণকে কী দ্বারা প্রকাশ করা হয়েছিল মনে আছে, আপতন কোণকে আই দিয়ে প্রকাশ করা হয়েছিল, ঠিক আছে। আর প্রতিফলন কোণকে কী দ্বারা প্রকাশ করেছিল, আর দ্বারা প্রকাশ করা হয়েছিল। তাহলে 2 নম্বর সূত্র হচ্ছে সবচেয়ে সহজ সূত্র, আপতন কোণ আই এবং প্রতিফলন কোণ, আপতন কোণ এবং প্রতিফলন কোণ কী হবে বলো তো, সর্বদা সমান হবে, সর্বদা সমান, হ্যাঁ এটাই হচ্ছে আমার আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র। অর্থাৎ আমরা বলতে পারবো, অর্থাৎ কোণ আই ইকুয়াল কোণ আর, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, আজকে আমরা কি টপিকসগুলো পড়লাম যদি তোমরা একটু রিভিউ করো। 1 নম্বর টপিক ছিল আলোর প্রতিফলনটা কি, আলোর প্রতিফলন কি, এখানে একটা নতুন ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে বিভেদতল, হ্যাঁ বিভেদতলটা অলরেডি তোমরা ভালোভাবে রাখবে। আর প্রতিফলক পৃষ্ঠটা কি, আলোর নিয়মিত প্রতিফলন, ব্যাপ্ত প্রতিফলন, হ্যাঁ তারপর আমরা এখান থেকে শিখলাম আলোর প্রতিফলন সম্পর্কে কিছু সংজ্ঞা, কী সংজ্ঞা ছিল মনে আছে, আপতন কোণ, আপতিত রশ্মি, আপতন বিন্দু, অবিলম্ব, এখানে অবিলম্বটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, হ্যাঁ এসএসসি পরীক্ষার জন্য। তারপর হচ্ছে অবিলম্ব, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ এবং আলোর প্রতিফলনের 2টি সূত্র, ঠিক আছে। একইভাবে আমরা আজকে যেহেতু এই টপিকগুলো আলোচনা করছি, ধারাবাহিকভাবে আমরা পরবর্তী ক্লাসে আমরা বিম্ব কি, সদ্বিম্ব, অসদ্বিম্ব, তারপর আমরা দেখব কিছু সংজ্ঞা দেখব আমরা, কি মেরু, ফোকাস, প্রধান ফোকাস দূরত্ব, ফোকাস তল, হ্যাঁ তারপর কীভাবে রশ্মিচিত্র অঙ্কন করতে হয়, রশ্মিচিত্র অঙ্কনের কিছু বেসিক টপিকস আছে। তোমরা যদি নিয়মিত আমার ক্লাসটা যদি ফলো রাখো, এবং আশা করি তোমাদের ফিজিক্সের দুর্বলতা তোমরা কাটিয়ে উঠতে পারবে। এবং ধারাবাহিকভাবে আমি, হ্যাঁ তোমাদেরকে তারপর কিছু পরিমাণের আমরা বোর্ড কোশ্চেন যদি থাকে, আমরা 2-1টা বোর্ড কোশ্চেনও সলভ করবো, ম্যাথ সলভ করবো এই অধ্যায়ের, অধ্যায় ভিত্তিক আমরা আলোচনা করব। তোমরা যদি যারা ক্লাসে আমার ভিডিওটা দেখো, তোমরা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রাইব করে নেবে। এবং আশা করি তোমরা ধারাবাহিকভাবে তোমরা এই বিজ্ঞানের যে বা ফিজিক্স বা ম্যাথ বা রসায়ন, হ্যাঁ উচ্চতর গণিত, এইসব বিষয়ে যাদের দুর্বলতা আছে, আশা করি তোমরা কাটিয়ে উঠতে পারবে। এবং যারা অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল 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 আইকনটি চালু করে রাখবা। ইনশাল্লাহ নতুন ভিডিও পেতে আমার সাথে থাকো। ধন্যবাদ।